করি না, আমরা ভোটে দাঁড়াই না, আমরা কখনো কোনো সরকারের পদত্যাগ দাবি করি না, এগুলি আমাদের বিষয় না। আমরা কি চাই? আমরা চাই যে আমাদের দেশের যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ, ধরুন আমাদের মতো সাধারণ শিক্ষক কর্মচারী, মধ্যবিত্ত, আমাদের চাইতেও আরেকটু পিছিয়ে যারা আছে, সেই শ্রমিক, দৈনিক হাজিরার কর্মী, তারপরে দিনমজুর, তারপরে ধরুন যারা ক্ষেতমজুর, এরকম বিভিন্ন অংশের এই যে শ্রমজীবী, কর্মজীবী সাধারণ মানুষ অথবা ব্যবসায়ী অংশের মানুষ, এরাই হচ্ছে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। এই সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থে সরকার কাজ করুক, এটাই আমাদের দাবি। অর্থাৎ সরকার মুষ্টিমেয় কয়েকজন কর্পোরেট পুঁজির মালিক অথবা ধনিক বণিক শ্রেণীর স্বার্থে কাজ না করে এই দেশের আমাদের মতো, আপনাদের মতো যারা সাধারণ মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, যে তাদের স্বার্থে সরকার কাজ করবে, করতে হবে, এই দাবিটাই আমাদের। এখন কথাটা বলছি এই কারণে যে আমরা আমাদের রাজ্যের মানুষের সামনে এই কথাটাই আপনাদের মাধ্যমে নিয়ে যেতে চাই, যেই দাবিটা উত্থাপন করা, এটা কি অপরাধ? এটা কি অগণতান্ত্রিক? অর্থাৎ আমরা তো এটাই বলছি, আমরা তো এর বাইরে কিছু বলছি না। কে কি রাজনীতি করবে, কে কাকে সমর্থন করবে, বিষয়গুলো ব্যক্তিগত, কিন্তু আমাদের দেশের যে রাষ্ট্র ব্যবস্থা, যে সরকার, তার কাছে এই দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমরা মনে করি যে আমাদের দাবিটা এটাই হওয়া উচিত যে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থে যাতে সরকার কাজ করে। এর বাইরে তো আমাদের কোনো বক্তব্য নেই। ফলে এর জন্য যে আমরা লড়াই করি, সংগঠন করি, আন্দোলন করি, এবং এই যে সম্মেলন করে যে কর্মসূচি আমরা গ্রহণ করব, দাবি সনদ গ্রহণ করব, এগুলি কার জন্য? এই দাবিগুলি হবে আমাদের দেশের এবং রাজ্যের, ধরুন বিভিন্ন অংশের কৃষক, শ্রমিক থেকে শুরু করে সমাজের বিভিন্ন অংশের মানুষের গুরুত্বপূর্ণ দাবি। অর্থাৎ যে দাবিগুলি পূরিত হলে আমাদের দেশের সাধারণ মানুষ ভালো থাকবে, এতে সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে, কারণ এরাই তো আসলে সংখ্যাগরিষ্ঠ। ধরুন আদানি আম্বানিরা সংখ্যাগরিষ্ঠ না, তাহলে আমাদের দেশের সরকার কি কারণে আদানি আম্বানিদের স্বার্থ রক্ষা করার জন্য দেশের সর্বনাশ করবে, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেবে, জনগণের যে অধিকার, এই অধিকার একে একে কেড়ে নেবে? অর্থাৎ এটা কেন হবে? এখানেই হচ্ছে আসলে মূল বিষয়টা। তা আমাদের দুর্ভাগ্য, আসলে আমরা এই বিষয়গুলো মানুষের কাছে সেভাবেই নিয়ে যেতে পারছি না। আমরা মনে করি যে শিক্ষক কর্মচারী যারা, তারা তো অন্য গ্রহের মানুষ না, তারা তো আসলে এই দেশের সন্তান, এই রাজ্যের সন্তান। তারাও চায় এই দেশটা ভালো থাকুক, এই রাজ্যের মানুষগুলো ভালো থাকুক, এই রাজ্যটা, এই দেশটা আরও এগিয়ে যাক, সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ একটা উল্লেখযোগ্য স্থান দখল করুক। অর্থাৎ এর বাইরে তো আমাদের কিছু চাওয়ার নেই। সুতরাং এইটা করার জন্য যা দরকার, আমরা তো সেই দাবিগুলোই করছি, এবং আমরা তো এটাই প্রত্যাশা করব যে সরকার আমাদের এই দাবিগুলোর গুরুত্ব উপলব্ধি করে যদি সেগুলি পূরণ করেন, এবং আমরা যেভাবে বলবো যে দাবিগুলি রাখবো, তার যথার্থতা বিচার করে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে তো এই সরকারের ক্ষতি হওয়ার কিছু নেই, হারানোর কিছু নেই, লাভ হতে পারে। কাজেই এই দিক থেকে না দেখে আমার একটু কষ্ট হয় যখন আমরা দেখি যে সরকার তার শিক্ষক কর্মচারীদেরকে বৈরী বলে মনে করে, নানাভাবে তাদেরকে হেনস্থা করে, কীভাবে দূরান্তে বদলি করে, পরিবার থেকে বিচ্ছিন্ন করে, পরিবারটাকে কিভাবে একটা প্রচণ্ড সমস্যার মধ্যে রাখা যায়। অর্থাৎ এই ধরনের যে ভাবনা, এই ভাবনা কখনো একটা ইতিবাচক, একটা ভালো সরকারের কাছ থেকে আমরা আশা করতে পারি না। ফলে আমরা যে কথাগুলি বলছি, এই কথাগুলি বলছি আমাদের অভিজ্ঞতা থেকে, কারণ আমরা বিভিন্ন সরকার দেখেছি। বিগত দিনে যে সরকার ছিল, সেই সরকার আমাদের অধিকার হরণ করেনি। আমরা যে কোনো বিষয়ে কথা বলতে গেলে ওনারা কথা শুনতেন, এবং যেটা সমাধান করতে পারবেন না সেটা বলতেন। কিন্তু আজকে হয়তো দল পরিবর্তন হয়েছে, কিন্তু সরকার তো ঠিকই আছে। সরকার আছে, আমরা সরকারি কর্মচারী। আমরা আমাদের সমস্যা নিয়ে কথা বলার জন্য বারবার আমরা চিঠি দেই, অনেকবার আমরা চেষ্টা করি,
গণ অবস্থানে আমাদের যে দাবি সনদ গৃহীত হয় সেগুলি আমরা পাঠাই, কিন্তু দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে যে আজকে পর্যন্ত না মাননীয় মুখ্যমন্ত্রী না মাননীয় চিফ সেক্রেটারি কেউ তাদের প্রাপ্তিটা পর্যন্ত স্বীকার করেননি। অর্থাৎ আমাদেরকে জানানোর সৌজন্যতা তারা দেখাতে পারেননি যে আপনাদের পাঠানো এই দাবি সনদ আমরা পেয়েছি। সেটা গ্রহণ করলো না করলো সে পরের ব্যাপার, কিন্তু এই যে ন্যূনতম সৌজন্যতা যে আপনাদের পাঠানো এই চিঠি আমরা পেয়েছি, এইটুকু পর্যন্ত মানে জানানোর প্রয়োজন কখনো মনে করেনি। আর আমরা যেমন চিঠি দেই যে আমরা সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, আমাদের সময় দেন, দেখা যায় যে অপেক্ষা করতে করতে দিন মাস চলে যায়, আসলে কখনো প্রাপ্তি স্বীকারটুকু পর্যন্ত করে না। ফলে এই অবস্থায় বলুন আমরা কি বলবো, কিভাবে দেখবো সরকারটাকে? অর্থাৎ আগের সরকারটাকে দেখেছি এবং বর্তমান সরকারটাকে দেখছি। অনেকে বলছিলেন একটু সময় লাগবে, মানে একটা সরকার নতুন এসেছে, একটু সময় তো দিতে হবে। কতদিন? 1 বছর, 2 বছর, 3 বছর করে কিন্তু অলরেডি 6 বছর অতিক্রান্ত হতে চলছে। এখনো আমরা দেখছি যে বিদ্যালয়ে শিক্ষক নেই, অফিসে কর্মচারী নেই, এবং যা প্রতিশ্রুতি ছিল সেগুলি বাস্তবায়িত করার কোনো মানে সেরকম কোনো ধরনের আন্তরিক উদ্যোগ নেই। শিক্ষক কর্মচারীদের প্রতি দেওয়া প্রতিশ্রুতিগুলি বেমালুম ভুলে গেছেন। শিক্ষক কর্মচারীদের ডিএটা যে দিতে হয় এটা যে আসলে দয়ার দান না, ভিক্ষা না। জিনিসপত্রের দামের সাথে সাথে শিক্ষক কর্মচারীদের যে বেতন, এটাকে সাংবাদিক বন্ধুরা, আমাদের সংগঠন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের তরফ থেকে আপনাদের সবাইকে এবং আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 6 এবং 7 জানুয়ারি আগরতলা টাউন হলে আমাদের 14th ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন শুরু হবে। এই রাজ্য সম্মেলন আমরা শুরু করব 6 তারিখ ঠিক 11টায় প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে। এই প্রকাশ্য সমাবেশে বক্তা হিসাবে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি কমরেড এ শ্রীকুমার এবং অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅর্ডিনেশন কমিটির জেনারেল সেক্রেটারি কমরেড বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী। তো আমরা এই 2 দিনের সম্মেলনের মধ্য দিয়ে বর্তমান বিশ্ব পরিস্থিতি, আমাদের দেশের পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি সবটা পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে আগামী দিনে আমাদের কর্মসূচি কি হবে সেটা আমরা ঠিক করব। তো সম্মেলনের মূল যে আহ্বান, আমাদের মূল আহ্বানটা হলো যে লুণ্ঠিত অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তীব্র করো, সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে সম্প্রীতির দুর্গ গড়ো। এই হচ্ছে আমাদের মূল আহ্বান। এর কারণ হলো যে আমরা দেখছি যে আজকে আমাদের ভারতবর্ষকে যারা শাসন করছেন, আসলে এই সরকারের সময়ে বিভিন্ন অংশের মানুষ তাদের অধিকার হারাচ্ছে। অর্থাৎ একে একে বহু অধিকার তাদের কেড়ে নেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন ধরুন শ্রমিকদের একেবারে বলা চলে যে স্বাধীনতার পর থেকে শ্রমিকদের কতগুলি আইন ছিল, শ্রম আইন যেগুলিকে বলা হয়, যদিও এগুলির মধ্যে শ্রমিকদের একেবারে পূর্ণ অধিকার বা স্বাধীনতা ছিল না। আমরা বরাবরই দাবি করতাম যে এই শ্রম আইনগুলি সংশোধন করে যারা শ্রমিক অংশের যে তাদের অধিকারটা যাতে আরও মানে মজবুত করা হয়, বিস্তৃত করা হয়। কিন্তু আমরা দেখলাম যে বর্তমান সরকারের সময়ে 29টা শ্রম আইন বাতিল করে দিয়ে যে 4টা শ্রম কোড তৈরি করা হলো, এর মধ্য দিয়ে কিন্তু শ্রমিক শ্রেণীর এতদিনের যে সমস্ত অধিকারগুলো ছিল, সুযোগ ছিল, সেগুলো কিন্তু কেড়ে নেওয়া হলো। দ্বিতীয়ত, কৃষকদের কথা আমরা জানি যে কৃষকের স্বার্থবিরোধী আইন এবং প্রায় 384 দিন এই মানে গ্রীষ্ম, বর্ষা, শীত এই সমস্ত কিছু উপেক্ষা করে প্রায় 750-র মতো কৃষকের আত্মবলিদানের পরে
তাদের আন্দোলনের জয় হলো, কেন্দ্রীয় সরকার মেনে নিল, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তাদের দাবিগুলো মেনেও নিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময় দেখা গেল এই যে উৎপাদিত পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য এটা কিন্তু প্রদান করা হচ্ছে না। ফলে আজকে কৃষকরা আবার চিন্তা ভাবনা করছে লড়াই শুরু করার জন্য। তাহলে এইভাবে আমরা দেখছি কৃষকদের অধিকার। এরপরে যদি আমরা দেখি যে যারা যুবক তাদের যে কাজ পাওয়ার অধিকার, যদিও সংবিধানে এটা লিপিবদ্ধ নেই, মৌলিক অধিকার না, তারপরেও আমরা মনে করি যে একটা দেশে যুব শক্তি কর্মক্ষম যারা তাদের অধিকার হলো কাজ পাওয়ার, কারণ তারা কাজ করতে সমর্থ এবং তাদের কাজের মধ্য দিয়েই কিন্তু রাষ্ট্র এগিয়ে যাবে, শক্তিশালী হবে। আমরা দেখছি যে আজকে যুবকদের কাজের কোনো গ্যারান্টি নেই এবং বেকার সমস্যা স্বাধীনতার পর থেকে একেবারে সর্বোচ্চ রেকর্ড করে ফেলেছে ইতিমধ্যেই। যা কিছু চাকরি হয় সেগুলি হয় কন্ট্রাকচুয়াল, না হলে আউটসোর্সিং। দেখা যাচ্ছে যে নিয়মিত যে চাকুরি এটা একেবারেই হাতে গোনা, মানে হচ্ছে না বললেই চলে। কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার, কেরল ব্যতিক্রম, সেখানে মানে পদ যখন শূন্য হয় অবসর গ্রহণের পরে তখনই 90 দিনের মধ্যে তার মানে ওই পদটা পূরণ করার ব্যবস্থা ওইখানকার যে পাবলিক সার্ভিস কমিশন তাকে করতে হয়। কিন্তু এরকমটা আমরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে দেখি না। অধিকাংশ রাজ্যে আমরা দেখছি যে যখন পদ শূন্য হচ্ছে তখন সেই পদের একটা অংশ, আমাদের রাজ্যে আমরা দেখছি 3:1 অনুপাতে মানে পদ অবলুপ্ত করে দেওয়া হচ্ছে, আর বাকি যে শূন্য পদগুলি থাকছে এগুলিতেও কিন্তু নিয়োগ মানে সেভাবে করা হচ্ছে না। ফলে আমরা মনে করি যে এভাবে ধরুন কৃষক, শ্রমিক, বেকার, তারপর শিক্ষক কর্মচারীদের অবস্থা কি, তাদের যে ডিফাইন্ড বেনিফিট পেনশন পাওয়ার অধিকার ছিল এটা কেড়ে নিয়েছে। এখন তাদের সেই মানে গ্যারান্টেড পেনশন পাওয়ার নিশ্চয়তা নেই, ফলে তারাও একটা অনিশ্চয়তার মধ্যে আছে। এরকম একে একে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে সারা দেশে সমস্ত অংশের জনগণ তাদের অধিকার হারাচ্ছে এবং গণতন্ত্র আজকে আমাদের দেশে নেই বললেই চলে। তাহলে আমরা দেখছি যে সংসদের অবস্থায় তো আমরা দেখছি যে সেখানে স্বাধীনভাবে কথা বলা যাচ্ছে না, মত প্রকাশ করা যাচ্ছে না, ওইখানেও কিন্তু মানে অগণতান্ত্রিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরপরে আমরা দেখছি যে বিভিন্ন বিষয়ে আগে আমরা ভারতবর্ষের মানুষ মত প্রকাশের যে স্বাধীনতা ভোগ করতে পারতাম, আজকে কিন্তু সেটাও আমরা পারছি না। প্রচুর মানে বিধিনিষেধ, এবং আপনারা যারা সংবাদপত্রে কাজ করছেন আপনারাও জানেন যে কত ধরনের বিধিনিষেধের মধ্যে আমাদেরকে কাজ করতে হচ্ছে। আমাদের রাজ্যের ক্ষেত্রেও সেম, যে এখানেও অধিকার আমরা হারিয়েছি অনেকগুলি। যেমন আগে আমরা বছরে 2 বার ডিএ পেতাম, কিন্তু এই যে অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা সরকার দেখা গেল এটা বন্ধ করে দিল এবং আস্তে আস্তে বকেয়া ডিএ জমতে জমতে এখনও 26% আমরা পাও না। আবার কিন্তু জানুয়ারি থেকে যে শিক্ষক কর্মচারী পেনশনার্সরা 26% ডিএ কিংবা ডিআর তারা পাওনা হয়েছেন, কিন্তু রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, এটা যে মিটিয়ে দিতে হবে এই বিষয়টাও যেন তারা উপলব্ধি করতে পারছেন না, এরকম একটা পরিস্থিতি। এরপরে আমাদের রাজ্যে ডাইং হার্নেসে চাকরি পাওয়ার একটা গ্যারান্টি ছিল, কিন্তু আজকে সেটাও নেই। কৌশলে কিন্তু ডাইং হার্নেস প্রকল্পে চাকুরির যে অধিকার ছিল এটাও কেড়ে নেওয়া হয়েছে। এরপরে কতগুলি স্পেশাল ভাতা আমাদের রাজ্যে চালু ছিল, এগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ফায়ার ব্রিগেডের কর্মচারীদের সংগঠন করার অধিকার এটাও বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে একটা নির্দেশিকা মানে সরকারি সার্কুলার আছে যে স্বীকৃত সংগঠনের যারা কর্মকর্তা, যেমন ধরুন কেন্দ্রীয় স্তরে 3 জন এবং বিভাগীয় স্তরে 2 জন, তারা কেন্দ্রীয় মানে হেডকোয়ার্টার এবং বিভাগীয় হেডকোয়ার্টারেই থাকবে। কিন্তু ওইখানে একটা কথা বলা ছিল যে যদি প্রয়োজন হয় তাহলে মাননীয় মন্ত্রী মহাশয়ের অনুমোদন নিয়ে তাদেরকেও বদলি করা যাবে।
আসলে এটা কি, এটা হচ্ছে যে কোনো আইনই চূড়ান্ত হয় না। যে কোনো আইন যখনই তৈরি হয় দেখবেন যে তার একটু মানে শর্ত রাখা হয়। কারণ এখন যদি কোনো সময় এরকমটা হয় যে কোনো সংগঠনের একজন কর্মকর্তা এমন কিছু কাজ করছেন যে তাকে বদলি করা দপ্তর বা সরকারের পক্ষে অতি প্রয়োজন হয়ে পড়ল, ওই রকম ক্ষেত্রে কিন্তু ওই যে মন্ত্রী মহোদয়ের অনুমোদন নিয়ে তাকেও বদলি করা যাবে। এটা হচ্ছে আসলে মূলত সার্কুলার বা রুলস আমরা যাই বলি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এইটাকে হাতিয়ার করে ওই যে বলা হচ্ছে যে মন্ত্রী ইচ্ছা করলে পারবেন, ফলে এটাকেই তারা মানে ব্যতিক্রমটাকেই তারা সাধারণ হিসাবে ধরে নিয়ে দেখা গেছে যে আমাদের যে সংগঠনের বিভাগীয় স্তরের, কেন্দ্রীয় স্তরের মানে সভাপতি, সাধারণ সম্পাদক বা সম্পাদক, সভাপতি কাউকে তারা রেহাই দিচ্ছেন না, বদলি করে দিচ্ছেন। অর্থাৎ এই যে অধিকার, আমাদের অর্জিত অধিকার, আজকে কিন্তু আমরা আমাদের রাজ্যে সে অধিকার ভোগ করতে পারছি না। এরকম ধরুন আমাদের বেশ কিছু সুযোগ সুবিধা, অধিকার, তারপর পেনশনের ক্ষেত্রে আমাদের রাজ্যে ডিফাইন্ড বেনিফিট পেনশন স্কিম চালু ছিল, কিন্তু আমরা দেখলাম যে সরকার পরিবর্তনের পরে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন, তারপরে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বঞ্চনার অবসান, এরকম অনেক কথা শুনিয়ে যারা ক্ষমতা এলেন, আসার পরে কিন্তু দেখা গেল যে নতুন কিছু তো আমরা অর্জন করতে পারলামই না, বরং যেগুলি আমরা আগে অর্জন করেছিলাম, ভোগ করছিলাম, সেগুলিও একে একে কেড়ে নেওয়া হয়েছে। এবং কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের প্রতিশ্রুতি কীভাবে দেওয়া হয়েছিল আপনারা শুনেছেন, সবাই জানেন সবাই। কিন্তু ক্ষমতা আসার পরে দেখা গেল শুধুমাত্র সামান্য ইন্ডেক্স, এটাও সবাইকে সমান না, এবং সর্বোচ্চ যেটা দেওয়া হলো এটা হলো কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের একেবারে সর্বনিম্ন ইন্ডেক্স। কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের সর্বনিম্ন ইন্ডেক্স হচ্ছে 2.57 এবং এটা 2.72 পর্যন্ত আছে। আর আমাদের রাজ্যে যেটা করা হলো এটা হলো সর্বোচ্চ 2.57, সর্বনিম্ন 2.34। তাহলে এক্ষেত্রে দেখা গেল যে ন্যূনতম ইন্ডেক্সটাও কিন্তু আমাদের রাজ্যে দেওয়া হলো না। এছাড়া আমাদের রাজ্যে একটা সমস্যা রয়েছে, এটা হলো বেতন বৈষম্য। অর্থাৎ কেন্দ্রীয় কর্মচারী শিক্ষকদের সাথে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীদের প্রতিটি ক্ষেত্রে বেতনের সমতা নেই। অনেকগুলি ক্ষেত্রেই কেন্দ্রীয় বেতনক্রমের চাইতে কয়েকটা পেছনে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতনক্রম। ফলে একে দূর করা, কিন্তু দেখা গেল কিছুই করা হলো না। গ্র্যাচুইটি কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন যেখানে 20 লক্ষ টাকা করেছে, কিন্তু আমাদের রাজ্যে 1 টাকাও বাড়ানো হলো না। সেই পূর্বেকার সরকারের সময়কার 10 লক্ষ টাকাই রেখে দেওয়া হলো, একটা অ্যালাউন্স 1 টাকাও বাড়ানো হলো না। অর্থাৎ এইভাবে আমরা দেখলাম যে যে প্রতিশ্রুতিগুলি এর রাজ্যের শিক্ষক কর্মচারীদের প্রতি রাখা হয়েছিল সেগুলি কার্যকর করা হলো না। বেকার থেকে